নমস্কার। এবার কি জেলে যেতে হতে পারে শেখ হাসিনাকে, কিংবা শেখ হাসিনাকে নিজেদের দেশে ফিরিয়ে নেওয়ার জন্য ভারতকে অফিসিয়ালি জানাবে বাংলাদেশ? কেনই বা এই সম্ভাবনা তৈরি হচ্ছে? তার আগে বলে রাখি, হাসিনার বিরুদ্ধে বাংলাদেশ সরকার যতগুলো মামলা করেছে তা নিঃসন্দেহে বর্তমান সময়ে কোনো রাষ্ট্রনেতার বিরুদ্ধে করা হয়নি, এবং আন্তর্জাতিক যে ট্রাইব্যুনাল সেইখানে নাকি হাসিনার বিরুদ্ধে এই পুরো মামলার প্রক্রিয়াটি চালিয়ে নেওয়ার জন্য উদ্যোগ নিয়েছে বাংলাদেশ সরকার। যদি এখানে হাসিনার বিরুদ্ধে মামলাটি গৃহীত হয় বা নিয়ম অনুসারে এই আইনের আওতায় হাসিনা পড়েন বা হাসিনার বিচার হয়, তাহলে কি ভারত বাধ্য হবে শেখ হাসিনাকে বাংলাদেশের হাতে তুলে দিতে? এরকম অনেকই প্রশ্ন এই প্রতিবেদনে আমি দেখাবো। তার আগে আপনারা বলে রাখি, যারা এই ভিডিও দেখছেন তারা চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে দেবেন। আমি শিবম এবং আপনারা দেখছেন দ্য ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গল। গত 5ই আগস্ট সেনাবাহিনীর সঙ্গে যখন ছাত্রদের গুলির লড়াই হচ্ছে, তখন নবম শ্রেণীর এক পড়ুয়া গুলিবিদ্ধ হন, এবং 5ই আগস্টে তার দুদিন পর অর্থাৎ 7ই আগস্ট সেই পড়ুয়াটি মৃত্যুবরণ করেন। কার্যত এই মামলাটিকে কেন্দ্র করেই হাসিনার বিরুদ্ধে প্রথম ক্ষেত্রে এই পড়ুয়ার বাবা আন্তর্জাতিক ট্রাইব্যুনালে মামলা রুজু করেছিলেন। কিন্তু কি এই আন্তর্জাতিক ট্রাইব্যুনাল? আপনারা জানলে অবাক হবেন, এই আন্তর্জাতিক ট্রাইব্যুনালটা গঠিত হয়েছিল যুদ্ধ অপরাধীদের বিরুদ্ধে মামলা করার জন্য। অর্থাৎ দুই দেশের কোনো যুদ্ধ বা কোনো রাষ্ট্রের বিরুদ্ধে যারা যুদ্ধ অপরাধ করেছেন তাদের বিরুদ্ধে কার্যত মামলা চালিয়ে যাওয়ার জন্য বা বিচার প্রক্রিয়া চালু করার জন্য বাংলাদেশ সরকার বিভিন্ন ক্ষেত্রে চেষ্টা করছে এখন শেখ হাসিনার বিরুদ্ধে এই আন্তর্জাতিক ট্রাইব্যুনাল, অর্থাৎ দেশের সাধারণ মানুষের প্রতি যে ব্যভিচার, দেশের সাধারণ মানুষের প্রতি যে অনাচারের বিরুদ্ধে শেখ হাসিনাকে এই পার্টিকুলার আন্তর্জাতিক ট্রাইব্যুনালে যেন মামলা রুজু করা হয়। কিন্তু আইন কি বলছে? সত্যি কি এই আন্তর্জাতিক ট্রাইব্যুনালে হাসিনার বিরুদ্ধে মামলা করা সম্ভব? 2008 সালের নির্বাচনে আওয়ামী লীগের ইস্তাহারে একটি বিষয় ছিল মানবতা বিরোধী অপরাধের দায়ে অভিযুক্তের বিচার। নবম জাতীয় সংসদ নির্বাচনে জয়ী হওয়ার পর প্রতিশ্রুতি অনুযায়ী বিচারের উদ্যোগ গ্রহণ করে আওয়ামী লীগ সরকার। 1973 সালে প্রণীত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের অধীনেই অভিযুক্তদের তদন্ত ও বিচারের উদ্যোগে নেওয়া হয় কার্যত এই আইনটিকে। মূলত 1971 সালে স্বাধীনতা যুদ্ধের বাংলাদেশে সংঘটিত যে অপরাধ হয়েছিল তারই বিচার করার জন্য এই আইনটি প্রণয়ন করা হয়েছিল। উল্লেখযোগ্য বিষয় হলো 2010 সালের আগে এই আইনে কারো বিচার বা সাজা হয়নি। 2009 সালে সংসদ অধিবেশনে যুদ্ধ অপরাধীদের বিচার করার বিষয়ে একটি মৌখিক পাশ করেছিল বাংলাদেশ সরকার। পরবর্তী সময়ে ট্রাইব্যুনাল ব্যক্তি এবং গোষ্ঠীকেও বিচারের আওতায় আনা এবং স্বাধীনভাবে ট্রাইব্যুনালের বিচার কাজ পরিচালনার বিধানযুক্ত করে আইনটিকে সংশোধন করেছিলেন আওয়ামী লীগ। এরই মধ্যে 2010 সালে ট্রাইব্যুনাল আইনজীবী প্যানেল এবং তদন্ত সংস্থাও গঠন করা হয়। এবার প্রশ্ন হলো, আওয়ামী লীগ প্রণীত এই আইনটিকে ব্যবহার করতে চাইছে বর্তমান সরকার, অর্থাৎ যে আইনটিকে আওয়ামী লীগ বিভিন্ন ক্ষেত্রে ব্যবহার করেছে, সংসদে মান্যতা দিয়েছে, সেই আইনেই নাকপাশে ফাঁসতে চলেছেন শেখ হাসিনা। আরও এই আইনে কি আছে? সত্যি কি শেখ হাসিনা এই আইনের আওতায় পড়বেন? আমি নিঃসন্দেহে আপনাদের সামনে বিভিন্ন ক্ষেত্রে তুলে ধরব। বাংলাদেশে 1973 সালে পাস হয়েছিল এই আইনটি। এর অধীনে মুক্তিযুদ্ধকালীন গণহত্যা, যুদ্ধ অপরাধ, মানবতা বিরোধী অপরাধ সহ আন্তর্জাতিক আইনে অন্তর্ভুক্ত সকল সশস্ত্র বাহিনী, প্রতিরক্ষা এবং এর সহায়ক কোনো বাহিনীর সদস্যকে আটক এবং ফৌজদারি আইনের অধীনে এসে দণ্ডদান করা হয়, অর্থাৎ বিচার করা হয়, যা আগে ট্রাইব্যুনাল অপরাধ আইনে ছিল। এছাড়া ট্রাইব্যুনাল আইনে কি আছে? আপনারা যদি দেখেন, 1973 সালে প্রণীত আইনের 3-1 ধারায় বলা হয়েছে, আইনের 2 নম্বর উপধারায় বলেছে, অপরাধের সাথে সংশ্লিষ্ট কোনো ব্যক্তি বা গোষ্ঠী বা কোনো সশস্ত্র প্রতিরক্ষা বা সহায়ক বাহিনীর কোনো সদস্যের জাতীয়তা যাই হোক না কেন, তা যদি এই আইন প্রত্যাবর্তনের আগে বা পরে বাংলাদেশ ভূখণ্ডে সংঘটিত হয়, তবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তার বিচারে এবং শাস্তি দেওয়ার ক্ষমতা থাকবে। অর্থাৎ মানবতা বিরোধী অপরাধ, শান্তি বিরোধী অপরাধ, গণহত্যা, যুদ্ধ অপরাধ, জেনেভা কনভেনশন বিরোধী কাজসহ আন্তর্জাতিক আইন অনুসারে যে কোনো অপরাধের দায়ে অভিযুক্ত ব্যক্তি বা দল কিংবা সেনাবাহিনী বা তাদের সংযোগী সেনাবাহিনীর বিচারের ক্ষমতা ট্রাইব্যুনালকে দেওয়া হয়েছে। এই আইনের অধীনেই
বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচার করা সম্ভব বলেও জানিয়েছেন বর্তমান বাংলা সরকারের অ্যাটর্নি জেনারেল। বাংলাদেশের বর্তমানে অ্যাটর্নি জেনারেল বলেছেন, ক্রাইম এগেনস্ট হিউম্যানিটি অর্থাৎ মানবতার বিরুদ্ধে যারাই কাজ করবেন 1973 সালে বর্ণিত এই আইনে নাকি তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা বলা হয়েছে। তাই ছাত্র আন্দোলনকে সামনে রেখে শেখ হাসিনা সরকার যে বর্বরোচিত আক্রমণ করেছেন বলে বাংলাদেশ সরকার বর্তমানে মনে করছেন তা চূড়ান্ত মানবতা বিরোধী, অর্থাৎ মানবতা বিরোধী বা মানবতা লঙ্ঘনকারী এই আইনের আওতায় বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিমেষেই পড়তে পারেন। শেখ হাসিনা ফিরবেন কিনা সেটা তো আমার বিষয় না, সেটা আপনার তাকে জিজ্ঞেস করুন। এটা যদি আমাকে আইন মন্ত্রণালয় কখনো বলে, এটা আমার বিষয় না। আইন মন্ত্রণালয় যদি বলে যে তাকে ফিরে আনার জন্য চিঠি দেন, আমি দেবো, ফরেন সেক্রেটারি তখন একটা চিঠি পাঠিয়ে দেবো। এটা দেখতে থাকুন কি হয়। সবকিছু একটা জিনিস মনে রাখবেন, সবকিছু কিন্তু এই ছাত্রদেরও নিয়ন্ত্রণে না, আমাদেরও নিয়ন্ত্রণে না, দেশের নিয়ন্ত্রণে না, এটাকে মনে রাখতে হবে। বর্তমান যে প্রদেশ পরিষদ আছে তারা কিন্তু ঘোড়া ডিঙিয়ে ঘাস খাওয়ার কেউ চেষ্টা করবে না, এটুকু আমি বলতে পারি। যাদের সাথে আমার ব্যক্তিগত সম্পর্ক যেটুকু আছে তাদের করে আমি বলতে পারি যে তারা এই কাজটা করবে না বলে আমি মনে করি। আই মে বি প্রুভড রং, সেটা হলো পরের কথা। আর প্রথম কথা ছিল ভারতের সাথে সম্পর্কের ব্যাপারে যেটা বলছেন, সোনালী অধ্যায়। এখন মুশকিল হলো তো আমি অনেক কথা বলেছি বিভিন্ন সময়, সেগুলিকে কন্ট্রাডিক্ট কি করে করি। তিনি বলেছেন আইনের 3 নম্বর যে ধারা তার 2 ক উপধারায় উল্লেখিত মানবতা বিরোধী অপরাধের অভিযোগে শেখ হাসিনা নিঃসন্দেহে সাজা পেতে পারেন। এই ধারা অনুযায়ী হত্যা, নির্মূল দাসত্ব, নির্বাসন, কারাবহন, অপহরণ, বন্ধকীকরণ সহ একাধিক অভিযোগের ভিত্তিতে সাজা দেওয়া হতে পারে। পরবর্তীকালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর হিসাবে কাজ করেছেন বাংলাদেশের জনৈক ব্যক্তি রানা দাশগুপ্ত। 13ই আগস্ট তিনি যদিও পদত্যাগ করেন, বর্তমানে তিনি যে কথা বলেছেন তা নিঃসন্দেহে উল্লেখযোগ্য। রানা দাশগুপ্ত কি বলেছেন? রানা দাশগুপ্ত পরিষ্কারভাবে বলেছেন এই পার্টিকুলার আইনটি করা হয়েছিল 1971 সালে যুদ্ধ অপরাধীদের সাজা দেওয়ার জন্যই। অর্থাৎ এই আইনটি কার্যত যুদ্ধ, যারা দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছেন, যারা মাস্ক কিলিংয়ে যুক্ত ছিলেন, তাদের বিরুদ্ধে এই আন্তর্জাতিক ট্রাইব্যুনালে এই আইনটি ব্যবহার করা হবে। কিন্তু শেখ হাসিনা তিনি কি দেশের বিরোধী কিছু কাজ করেছেন? তিনি কি যুদ্ধ আক্রান্ত কোনো ব্যক্তির বিরুদ্ধে বা যুদ্ধ অপরাধী মতো কোনো আন্তর্জাতিক ষড়যন্ত্রে লিপ্ত ছিলেন? এই প্রশ্ন তুলেছেন বাংলাদেশে একাধিক মহল। যদি তা না হয় তাহলে এটা দেশের ইন্টারনাল যে আইন ব্যবস্থা আছে, সংবিধান যেটাকে বলছে, সেই অনুযায়ী হাসিনার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া সম্ভব। এই দুটো মত উঠে আসছে। কিন্তু যদি আন্তর্জাতিক ট্রাইব্যুনালের আওতায় ফেলা হয় হাসিনার এই পুরো কর্মকাণ্ড, অর্থাৎ যেটি বাংলাদেশের অ্যাটর্নি জেনারেল বলেছেন, সেক্ষেত্রে বাংলাদেশকে কিন্তু ভারতের কাছে সাহায্য চাইতে হবে। মানে বাংলাদেশকে কার্যত ভারতকে বলতে হবে শেখ হাসিনাকে যেন দেশে ফিরিয়ে দেওয়া হয়। কোনো যুদ্ধ অপরাধী কাউকে ভারত কিন্তু সংবিধান অনুযায়ী জায়গা দিতে পারে না, অর্থাৎ পলিটিক্যাল অ্যাসাইনমেন্ট এই পার্টিকুলার ওয়ার্ডের কিন্তু অস্তিত্ব ভারতীয় সংবিধানে নেই। এক্ষেত্রে দুভাগে কার্যত বিভক্ত হতে পারে বাংলাদেশের যে আইন বিভাগ সেটিও। কেন বলছি আমি সে কথা? কারণ বাংলাদেশের একাধিক আইন বিভাগের যা জনপ্রিয় আইনজীবী তারা বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন কথা বলেছেন। ট্রাইব্যুনালের ক্ষমতা, কোন কোন অপরাধে বিচার করা যাবে তা সুনির্দিষ্টভাবে এই আইনে বলা এবং ব্যাখ্যা দেওয়াও আছে, তা বিভিন্ন ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি। এবং তা নিয়ে কোনো বিতর্ক একাধিক জনৈক আইনজীবী কিন্তু রাখেনি। এবার বলি ঠিক কোন কোন ধারায়, কোন কোন কারণে শেখ হাসিনার বিরুদ্ধে মামলা রুজু করেছে বাংলাদেশ সরকার। যে মামলাগুলি উনি করেছেন তা নিঃসন্দেহে নজিরবিহীন এবং উল্লেখযোগ্য। মিরপুরে কলেজ শিক্ষার্থী ফয়জুল ইসলাম, তার বিরুদ্ধে যে হত্যা করা হয়েছিল, তাকে যে হত্যা করা হয়েছিল, সেই হত্যার বিরুদ্ধে প্রধানমন্ত্রী সহ 24 জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। এছাড়া ঢাকার মোহাম্মদপুর এলাকার জোবাইদ হোসেন ইমনকে হত্যার অভিযোগে শেখ হাসিনা সহ আরও 16 জনের বিরুদ্ধে মামলা রুজু করা হয়। এই মামলা এজাহার হিসাবে রেকর্ড করার জন্য মোহাম্মদপুর যে থানা, সেই থানাকে অলরেডি নির্দেশ দিয়ে দেয় ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট। এছাড়া রাজধানীর মোহাম্মদপুরে আবু সায়েদ নামক এক ব্যক্তিকে গুলি করার অপরাধে আওয়ামী লীগ সভাপতি, সাবেক প্রধানমন্ত্রী সহ 7 জনের বিরুদ্ধে মামলা রুজু করেছিলেন আদালত। পাশাপাশি কোটা আন্দোলনকে কেন্দ্র করে ঘটা হত্যা, গণহত্যা, নির্যাতনের অভিযোগে বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 9 জনের বিরুদ্ধে তদন্ত শুরু করার নির্দেশ দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
বৈষম্য বিরোধী আন্দোলনের সময় এক ছাত্রের পিতা বিভিন্ন আবেদনও করেছিলেন। অভিযোগের কার্যত ভিত্তিতে আইটিসিতে বিচারের প্রক্রিয়া শুরু হবে বলে জানিয়েছেন বাংলাদেশ সরকার। পরবর্তীকালে এটা বিভিন্ন ক্ষেত্রে শোনা যাচ্ছে, যদি এই অপরাধের মাত্রা বা এই অপরাধ প্রবণতাকে ছাপিয়ে এই মামলার সংখ্যা যদি সব কিছুকে ছাপিয়ে যায়, তাহলে কার্যত ভারতের কাছেও সাহায্য চাইতে পারে বাংলাদেশ সরকার। কিন্তু পররাষ্ট্র উপদেষ্টা যে কথা বলেছেন তার নিঃসন্দেহে তাৎপর্যপূর্ণ। কিন্তু পররাষ্ট্র উপদেষ্টা কি বলেছেন? পররাষ্ট্র উপদেষ্টা বলেছেন ভারতের সাহায্য পরবর্তীকালে বাংলাদেশ চাইতেও পারে। অর্থাৎ প্রবণতা এরকমই, অন্তর্বর্তীকালীন সরকার যদি মনে করে ভারতকে অফিসিয়ালি পররাষ্ট্র উপদেষ্টা বা স্বরাষ্ট্র উপদেষ্টা মেলও করতে পারে। প্রশ্ন এখানে অনেক। আইন এখানে কি বলছে? আইন বলছে যুদ্ধ অপরাধদের শাস্তি দিতে হবে। বাংলাদেশ সরকার মনে করছেন হাসিনা যে কাজ করেছেন সেটা মাস কিলিং, বা হাসিনার বিরুদ্ধে যে অভিযোগগুলো উঠছে সেটা গণহত্যার মতো সামিল। কিন্তু গণহত্যার যে আইন আছে বাংলাদেশ সংবিধান, তা আবার আন্তর্জাতিক ট্রাইব্যুনাল মেনে হবে কি হবে না, পুরো বিষয়টা এখন একটা অদ্ভুত একটা কনফিউশনের জায়গায় আছে। এখানে আমরা বিভিন্ন আইনজীবী এক্সপার্টের সঙ্গে কথাও বলেছি। যদি সরকার মনে করে তাহলে নিঃসন্দেহে আইনজীবী মহল মনে করছেন আন্তর্জাতিক ট্রাইব্যুনালে তারা মামলা করতেই পারেন। কিন্তু ভারত এখানে বাংলাদেশকে কতটা সহায়তা করবে? পূর্ববর্তী অভিজ্ঞতা থেকে বা অভিজ্ঞতা মাথায় রেখে বলা যায় শেখ হাসিনা ভারতের অত্যন্ত ঘনিষ্ঠ। সেক্ষেত্রে ভারত কি বাংলাদেশকে শেখ হাসিনাকে ফিরিয়ে দিতে পারবেন? এখানে হয়েছে অদ্ভুত একটা প্রশ্নচিহ্ন। কারণ ভারত যে ব্যক্তি এই দেশে আছেন তাকে জোর করে বলতে পারে না আপনারা চলে যান, কারণ তারা নির্দিষ্ট প্রপার ভিসা পাসপোর্টের বিনিময়ে বাংলাদেশ থেকে ভারতে এসে আছেন। তারা আন্তর্জাতিক জঙ্গি না হওয়া অবধি কখনোই কিন্তু ভারত বলতে পারে না। কিন্তু যদি এই মামলার পরিমাণ বা বাংলাদেশের সুপ্রিম কোর্ট অবধি হাসিনাকে জেল থেকে শুরু করে কারাবাস বিভিন্ন কঠিন সাজা দেয়, তাহলে কিন্তু ভারত কি অ্যাক্ট করে তা আমরা দেখার জন্য উদগ্রীব। পাশাপাশি একটা কথা মাথায় রাখতে হবে, ইউনাইটেড নেশন সহ আন্তর্জাতিক যে মহল, সেখানে কিন্তু ভারতের উপর বিস্তর চাপ বর্তমান। এক, তারা বাংলাদেশের হাসিনাকে স্থান দিয়েছেন যিনি এখন প্রধানমন্ত্রীও নেই। দুই, বাংলাদেশের যে সরকার আছে তারা ভারতের সঙ্গে পরবর্তীকালে এখনও অবধি যে সম্পর্ক তা হলো আওয়ামী লীগের সম্পূর্ণ বিপরীত একটা অবস্থান। ভারত কি শেখ হাসিনাকে নিয়ে আওয়ামী লীগের বাইরে বেরিয়ে কোথাও গিয়ে বর্তমান সরকারের সাথে সম্পর্ক ভালো করতে চাইবে? বা যদি বর্তমান সরকারের সঙ্গে সম্পর্ক মজবুত হয়, আন্তর্জাতিক সারফেসেও ভারতের কিন্তু মান সম্মান বা সম্পর্ক বৃদ্ধি পাওয়ার চান্স থাকছে। এক্ষেত্রে ভারতের কি ভীষণ একটা বড় রিস্ক হয়ে যাচ্ছে? ভারত কি দোলাচলে পড়ছে? ভারত কি করবে আমরা হয়তো খুব তাড়াতাড়ি জানতে পারবো। কমেন্টে জানাবেন আপনারা কি ভাবছেন। শেখ হাসিনার কি জেল হওয়া সময়ের অপেক্ষা? এই প্রশ্ন আমার আপনাদের উদ্দেশ্যে থাকলো। ধন্যবাদ।